ব্যস্তসূচির মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস শুরু। স্মৃতিসৌধে জানাবেন শ্রদ্ধা, জনস্বার্থকে প্রাধান্য দিবেন নতুন রাষ্ট্রপ্রধান, আশা জনসাধারণের। দেশের জনগণের হন, কোনো নির্দিষ্ট দলের হয়ে যেন কাজ না করে। আমাদের গার্জিয়ান হিসেবে যাতে সে দায়িত্ব ভূমিকা পালন করে। আপনি আইডি কার্ড ঝুড়িতে ফেলে দিলেন স্যার ভয় ফেলাইছে, মাফ করে দিন স্যার। ছাড়েন। আপনি বলেন যে এখানে রুগী দিলে কত টাকা পান? স্যার একটা আলতা করলে 150 টাকা পাবো স্যার। 150 টাকা পাবেন? জি। সরকারি মেডিকেলের কর্মচারীরাই রোগী ভাগিয়ে নেন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে। কমিশন মিলে 20 থেকে 50% পর্যন্ত নিঃস্ব হচ্ছেন দরিদ্র রোগীরা। হাদিদের নাম কি বলেন? আমি তো নাম জানি না। উনি আমার বললো যে আমি কাকা তো আপনাকে কোথা থেকে নিয়ে আসছো? মেডিকেল থেকে। নিজের একটা ইকো করতে মানে ঢাকা মেডিকেলে? হ্যাঁ জি ওখান থেকে উনি আপনাকে এখানে এনেছে? জি জি। বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবির 2 দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার। পানিতে ভেসে উঠলে প্রশাসনকে জানায় স্থানীয়রা। মৃত মাহিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাশিয়ার দখলকৃত এলাকায় ইউক্রেনের হামলা, শিশুসহ কমপক্ষে 12 বেসামরিক নিহত, আরও 19 জন হাসপাতালে চিকিৎসাধীন। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদের দায়িত্ব পালনের প্রথম দিন শুরু হয়েছে ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে। সকাল 11টায় সফরের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই কার্যক্রম শুরু করবেন তিনি। এরপর দুপুর 12:30টায় রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন হাফিজউদ্দিন আহমদ। আনুষ্ঠানিক কর্মসূচি শেষে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানা গেছে। এছাড়া সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুপুরের মধ্যেই বঙ্গভবন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উঠবেন গুলশানে তার নিজের ফ্ল্যাটে। ইতিমধ্যে সেখানেও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং সংসদ স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এবং আরেকটি বিষয় জানাচ্ছিলাম যে বঙ্গভবনও ছেড়ে যাওয়ার কথা সদ্যবিদায়ী রাষ্ট্রপতি। এ বিষয়ে খোঁজখবর রাখছেন 2 জন সহকর্মী। শুরুতে যাব সাফারে। সহকর্মী আরেফিন শাকিল আছেন সেখানে। আরেফিন, জানাবেন কখন নাগাদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পৌঁছাতে পারে এবং দিনের যে বাকি কর্মসূচি আছে সেটিও জানতে চাই। ধন্যবাদ বৃষ্টি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ 11:30 নাগাদ তিনি শাহবাজ স্মৃতিসৌধে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরই মধ্যে তার এই আশা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং সেই প্রস্তুতি শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি সম্পন্ন করা হচ্ছে। সশস্ত্র বাহিনী অর্থাৎ 3 বাহিনীর চৌকস একটি দল এরই মধ্যে তাদের যে সশস্ত্র সালাম সেটির যে প্রস্তুতি সেটি তারা শেষ করছেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ তিনি পুষ্পস্তবক অর্পণ করার পর নিয়ম অনুযায়ী স্মৃতিসৌধের যেই পরিদর্শন বই রয়েছে সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের উদ্দেশ্যে সেখানে তিনি বই সেখানে লিখবেন এবং এখান থেকে তিনি সরাসরি চলে যাবেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এবং সেখানে গিয়ে তিনি জিয়াউর রহমানের সমাধিস্থলে এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার যে সমাধিস্থল রাজধানীর জিয়া উদ্যানে সেখানে গিয়ে তিনি সেখানে তাদের দুজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন, সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। দিনের যে কার্যক্রম মূলত এই 2টি কার্যক্রমই তার দিনের সূচিতে রয়েছে। এর বাইরে তিনি আজকে গণভবনে যাবেন কিনা, তিনি বঙ্গভবনে যাবেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত এছাড়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ যেহেতু তিনি গত শুক্রবার দায়িত্ব পেয়েছেন, আজই প্রথম কর্মদিবস উপলক্ষে তিনি নিয়ম অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর দলের প্রতিষ্ঠাতার সমাধিস্থলে যাবেন। এরপর তিনি তার নিয়মিত যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো তিনি পরিচালনা করবেন। এরই মধ্যে 3 বাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং সার্বিক যে প্রস্তুতি অর্থাৎ তিনি রাষ্ট্রপতি আসার পর যে ধরনের আনুষ্ঠানিকতা করা হয় জাতীয় স্মৃতিসৌধে সেগুলো মূলত
সম্পূর্ণ করা হয়েছে। তবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দিনের বাকি সময়টুকু তিনি বঙ্গভবন কিংবা তিনি স্পিকারের কার্যালয় যে তার যেখানে মূল দপ্তর সেখানে তিনি যাবেন কি বঙ্গভবনে যাবেন সেটি নিশ্চিত হওয়ার জন্য খানিকটা সময় দরকার বৃষ্টি, এবং সেটি নিঃসন্দেহে খানিক বাদে হয়তো আমরা ঘণ্টাখানিক পর সেটি নিশ্চিত হতে পারবো, সেই খবর আপনাদেরকে জানাবো। বৃষ্টি নিশ্চয়ই আরিফিন, ধন্যবাদ। এবং বঙ্গভবনে আরেকজন সহকর্মী আছে, তার কাছে এবার যাচ্ছি। অনেকক্ষণ যাবৎ ফয়সাল মাহমুদ অপেক্ষা করছেন। ফয়সাল, যেমনটি আমরা জানাচ্ছিলাম, যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, তিনি তার আসলে দাপ্তরিক কার্যক্রম যেটি বঙ্গভবনে সেটি আজ শুরু করবেন কিনা এই বিষয়ে কিছু জানেন কিনা, আর যিনি সদ্য বিদায়ী রাষ্ট্রপতি কখন নাগাদ ছাড়বেন বঙ্গভবন, সব মিলিয়ে কি অবস্থা দেখছেন জানাবেন। বৃষ্টি, মূলত সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি পদত্যাগের পর থেকেই কিন্তু গুঞ্জন ছিল আসলে তিনি কখন নাগাদ বঙ্গভবন ছেড়ে যাবেন, কিংবা ছেড়ে গেলেও তিনি পরবর্তীতে কোথায় উঠবেন সেই বিষয় নিয়ে কিছুটা মানুষের মধ্যে গুঞ্জন ছিল, কৌতূহল ছিল। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তিনি হয়তো আজকের মধ্যেই, অর্থাৎ দুপুর কিংবা বিকেলের মধ্যেই তিনি বঙ্গভবন ত্যাগ করবেন। এর পাশাপাশি তিনি তার যে পরবর্তী যে গন্তব্য সেটি মূলত গুলশানের তার যে নিজের ফ্ল্যাটটি রয়েছে, অর্থাৎ তার যে বাসাটি রয়েছে সেখানেই তার উঠার কথা রয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত সেখানেও কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, কিংবা সেখানে উঠার জন্য যেই সকল প্রস্তুতি দরকার সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিয়ম অনুযায়ী তার যে নিরাপত্তা পাওয়ার কথা রয়েছে সেই বিষয়গুলো সেখানে নিশ্চিত করা হয়েছে। তাই বলা যায় যে তিনি আজকের মধ্যেই এই বঙ্গভবন ত্যাগ করতে পারেন। এর পাশাপাশি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কখন নাগাদ আসবেন, কখন নাগাদ তিনি তার যে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম সেটি কখন নাগাদ শুরু করবেন, এ বিষয়ে আসলে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি তার যে আনুষ্ঠানিক যে দুটি কর্মসূচি রয়েছে, অর্থাৎ সাফারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি তার শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে তিনি পুষ্পস্তবক অর্পণের পরপরই তার এই বঙ্গভবনে আসার কথা রয়েছে। তারপরেই তিনি এখানে হয়তো এসে তার যে দাপ্তরিক কাজ সেটি পরিচালনা করার কথা রয়েছে। তো বৃষ্টি, এখান থেকে এই ছিল বিস্তারিত শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ ফয়সাল। রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারলে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হবে। অবশ্য সেটি নির্ভর করে প্রধানমন্ত্রী নিরপেক্ষতার উপর, এমন মন্তব্য বিশিষ্টজনদের। আলংকারিক পদ নয়, রাষ্ট্রের অভিভাবক হিসেবে দেশ ও জনগণের স্বার্থকে রাষ্ট্রপতি প্রাধান্য দেবেন বলে প্রত্যাশা সাধারণ মানুষের। দেশের রাজনৈতিক ইতিহাসে খুবই কম রাষ্ট্রপতি বিতর্ক ছাড়া বঙ্গভবন ত্যাগ করেছেন। কারো বিদায় ঘটেছে রাজনৈতিক সংকট, পদত্যাগ কিংবা অভিশংসনের শঙ্কার মধ্য দিয়ে। 24 জুলাই শারীরিক ও মানসিকভাবে অসামর্থ্য হওয়ার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির পদে কে আসবেন, জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা কেমন হবে, সেটি ঘিরে এখন চলছে নানা আলোচনা। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব থাকে, কিন্তু দায়িত্ব গ্রহণের পর কোনো রাজনৈতিক দলের নয়, তিনি হয়ে ওঠেন সমগ্র রাষ্ট্রের সাংবিধানিক অভিভাবক। তাই নাগরিকদের প্রত্যাশা অতীতের মতো হবেন না এবারের রাষ্ট্রপতি। দেশের জনগণের হন, কোনো নির্দিষ্ট দলের হয়ে যেন কাজ না করে। যারা আইনটা পালন করতে পারবে, বিচার করতে পারবে, তাদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিক। আমাদের গার্জিয়ান হিসেবে যাতে সে দায়িত্ব ভূমিকা পালন করে, সবার প্রতি আন্তরিকতা বজায় রাখতে পারে। গত নির্বাচনের পর থেকে দেখছি দেশ সুন্দরভাবে পরিচালনা করতেছে, এবং আগামীতে যে রাষ্ট্রপতি আসবে সেও ইনশাল্লাহ ভালোভাবে দেশটাকে পরিচালনা করার ব্যবস্থা করবে। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির পদটি কি শুধুই একটি পদ? রাজনৈতিক স্থিতিশীলতার সময়ে রাষ্ট্রপতির ভূমিকা অনেকটাই আনুষ্ঠানিক, কিন্তু সরকার গঠন, সাংবিধানিক সংকট বা জরুরি অবস্থার মতো বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতির সিদ্ধান্ত, প্রজ্ঞা ও নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রশাসনিক খুব গুরুত্বপূর্ণ জায়গাও কিন্তু তিনি সঠিক লোককে নির্বাচনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার সুযোগ কিন্তু রয়েছে। এর পাশাপাশি সেটি আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের একেবারে শেষের পর্যায়ে অনেক সময় তার দক্ষতা বা তার প্রজ্ঞার দরকার পড়ে। খুব গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তের জায়গাগুলো রয়েছে সেখানে কিছু দিক নির্দেশনা দেবেন। দলীয়ভাবে যদি চাপ দেয়, দলীয়ভাবে মানে দলীয় নেতৃত্ব, তার পক্ষে সেটা উত্তরণ ঘটানো কঠিন, মানে সেটা কাটানো কঠিন। এ কারণেই প্রধানমন্ত্রী যিনি থাকবেন
তাকে নিজের আগে নিরপেক্ষ হতে হবে, তারপরেই আমরা রাষ্ট্রপতির কাছে নিরপেক্ষ আচরণ সিদ্ধান্ত আশা করতে পারি। 90 দিনের মধ্যে 23তম রাষ্ট্রপতি পেতে যাচ্ছে দেশ। তিনি কি দেশের অভিভাবক হয়ে ওঠেন নাকি ক্ষমতার সাথে একই সুরে কথা বলেন, সেটি দেখার অপেক্ষায় জনগণ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান ও সততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন তিনি। সকালে সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা, দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে প্রত্যেক সেনা সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। সরকারি হাসপাতালের কর্মচারী নিয়ে আমাদের একটি খবর আছে, যেটি আপনাদেরকে জানিয়েছিলাম সংবাদের শিরোনামে। সেই খবরটি আপনাদেরকে জানাবো, তবে তার আগে একটি খবর জানিয়ে নিই। বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবির 2 দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে থানচি সাঙ্গু নদীর বড় পাথর এলাকা থেকে জাওয়াদুল ইসলাম মাহিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার আলীকদম থানচি সড়কের 23 কিলোমিটার এলাকা দিয়ে 13 পর্যটক তিন্দুবাজারে পৌঁছান। পরে 2টি নৌকায় লাংলোক ঝর্ণার উদ্দেশ্যে রওনা হন তারা। রাজাপাথর এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতে 7 জন আরোহী নিয়ে নৌকা ডুবে যায়। 6 জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়ান নিখোঁজ হন। এরপর থেকে পুলিশ, বিজিবি স্থানীয়দের নিয়ে যৌথ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিলেন ফায়ার সার্ভিস সদস্যরা। রোববার সকালে তিন্দুমুখ বড় পাথরের মাঝামাঝি এলাকায় মাহিয়ানের মরদেহ ভাসতে দেখে প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে গ্যাস সংকট তীব্র হয়েছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস মিলছে না। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তির এমন চিত্রই দেখা যাচ্ছে। সিএনজি চালিত যানবাহনের চালকরা বলছেন, ভোররাত থেকে তারা লাইন ধরে অপেক্ষা করছেন। সময়মতো গ্যাস না পাওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। একই চিত্র বাসাবাড়িতেও। চুলা না জ্বলায় অনেকেই রান্না করতে পারছেন না। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হচ্ছে না। এদিকে পেট্রোবাংলা জানিয়েছে, গত মঙ্গলবার আগুন লেগে মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে বৃহস্পতিবার থেকে টার্মিনালে কাজ শুরু করেছে যুক্তরাজ্য, আরব আমিরাত থেকে আসা বিশেষজ্ঞ দল। পেট্রোবাংলা জানায়, প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% এলএনজি থেকে আসে। আর দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। যদিও গত বছর থেকেই দিনে সরবরাহ করা হচ্ছে গড়ে 270 কোটি ঘনফুট। 10-12 দিনের উপরে গ্যাস আসে না। যতবার একটু আসে, ওই রাত্রে একটু আসে, আইসে আবার চলে যায়। গ্যাস নাই থেকে তাই তো সরকার বন্ধ করে দেখ, আমরা অন্য ব্যবস্থা করে দেখ, আমরা অন্যটা কাজ করে খাই। সারা রাত থাকার পরে সকাল 6টার সময় বন্ধ হয়ে যায় পাম্প, এরপরে আর গ্যাস পায় নাই। এই গ্যাসের জন্য ড্রাইভাররা অনেক কষ্ট করতেছে। সরকারি হাসপাতালের কর্মচারী, অথচ তারাই দালাল। বিপদের বন্ধু সেজে কৌশলে রোগীদের ভাগিয়ে নিয়ে যায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে। টেস্ট, আইসিইউ বা সার্জারি ধরন অনুযায়ী রোগীর বিল থেকে তারা পান 20 থেকে 50% পর্যন্ত কমিশন। এতে করে নিঃস্ব হচ্ছেন সরকারি হাসপাতালে আসা দরিদ্র রোগীরা। সরকারি হাসপাতালের কিছু কর্মচারী নামের দালালদের নিয়ে অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী হাসান মিসবাহ। ঢাকা মেডিকেলের ঠিক পাশেই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। অনেক রোগীর ভিড়ে ক্যামেরা দেখে নিজেকে আড়াল করার চেষ্টা করেন এক ব্যক্তি। জানতে চাই তার পরিচয়। আমার নাম মানিক। কোথায় চাকরি করেন? আমি চাকরি করি না, আমি এদিকে আমার কাকারে নিয়ে এসেছি। কাকা জিজ্ঞেস করে আমার কাকা। আপনার রোগী? জি, আমার রোগী। ভাতিজার নাম কি? উনি বলতেছে, ভাতিজার নাম কি বলেন? আমি তো নাম জানি না। উনি আমার বললো যে আমি কাকা। আপনাকে কোথা থেকে নিয়ে আসছেন? মেডিকেল থেকে। রোগীর সঙ্গে কথা বলার সময় পেছনে সরে গিয়ে পকেট থেকে কিছু একটা ময়লার ঝুড়িতে ফেলে দেন এই ব্যক্তি। তিনি তার আইডি কার্ডটি এই ঝুড়িতে ফেলে দিয়েছেন। এটি ঢাকা মেডিকেলের আইডি কার্ড। এই লোকের নাম মনির হোসেন।
তিনি ঢাকা মেডিকেলের কর্মচারী। ঢাকা মেডিকেল থেকে একজন রোগী ভাগিয়ে এনে প্রাইভেট মেডিকেলে তিনি নিয়ে এসেছেন। আপনি আইডি কার্ড ঝুড়িতে ফেলে দিলেন স্যার? ভয় ফেলাই স্যার, মাফ করে দেন স্যার। ছাড়েন 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 ছাড়েন। আপনি বলেন যে এখানে রোগী দিলে কত টাকা পান? স্যার কালটা করলে 150 টাকা পাবো স্যার। 150 টাকা পাবেন? জি গান স্যার। 2 মাস পর একই প্রতিষ্ঠানে গেলে আবারও পাওয়া যায় এই ব্যক্তিকে, সঙ্গে ভাগিয়ে আনা রোগী। আপনি ঢাকা মেডিকেল স্টাফ না? স্যার আমি একটু নিজের একটা করতে এসেছি। 220-এ ওইখানে দেখা হয়েছে। মানে ঢাকা মেডিকেলে? হ্যাঁ জি। ওখান থেকে উনি আপনাকে এখানে এনেছে? জি জি। এরই মধ্যে এই ডায়াগনস্টিক সেন্টার থেকে পালিয়ে যায় ঢাকা মেডিকেলের এই কর্মচারী। শুধু বাইরে রোগী ভাগিয়ে নেওয়া নয়, বরং হাসপাতালের ভেতরে বসেও সরকারি হাসপাতালের অনেক কর্মচারী খুবই স্মার্টভাবে দালালিটি করে থাকেন। এই রোগীর নাম সানাউল্লাহ, তিনি ভোলা থেকে এসেছেন। সোহরাওয়ার্দী মেডিকেলে টাইফয়েড টেস্টের জন্য আসলে তাকে বলা হয় যে 1000 টাকা লাগবে সেই পরীক্ষাটি করতে, আর রিপোর্ট ধরিয়ে দেওয়া হয়েছে ইম্পেরিয়াল হেলথের। আমারে বলছে যে এখানে এই রিপোর্টটা হবে না, এই রিপোর্টটা আপনার বাইরে থেকে করাইতে হবে। এবার সানাউল্লাহকে নিয়ে হাসপাতালের ল্যাবে পাওয়া গেল না অভিযুক্ত কর্মচারী হুমায়ুন কবিরকে। পার্সোনালি কেউ করে থাকে এটা অবশ্যই একটা ক্রাইম। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানাবো, আমার যতটুকু করণীয় আমি সেটা করব। সারা দেশেই সরকারি হাসপাতাল ঘেঁষেই বেশিরভাগ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এসব প্রতিষ্ঠানের পাশেই সারাদিন দেখা যায় সরকারি হাসপাতালের কর্মচারীদের। কেউ সঙ্গে করে রোগী আনছেন, কেউ আবার রোগীকে ঠিকানা বলে দিয়ে পরে সেখানে যান। ঢাকা মেডিকেলের চাকরি কি প্রাইভেট মেডিকেলে রোগী নিয়ে আসা? আপনারা তো কখনোই জোর করে নিয়ে আসেন না, ভালোবাসায় নিয়ে আসেন। তো সামনে আসে। সরকারি হাসপাতালের পাশেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা যায় ভর্তি রোগীদের বড় অংশই বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে ভাগিয়ে আনা। এ যেমন 80 বছরের সালেহা বেগম। ভাঙা পায়ের অস্ত্রোপচারের জন্য গাজীপুর থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হয় তাকে। একজন কর্মচারী তাকে পাঠায় একটি বেসরকারি হাসপাতালে। পঙ্গুর স্টাফে এনে নিয়েছে। আমার মার চিকিৎসা চাই, বাড়ি তো যাবো, মরা মানুষলে বাড়িতে কি করবো? আমার মাঝে পয়রা দুঃখ পাইছে, আমার মার তো কিছু করার নাই। সরকারি মেডিকেলে যেসব রোগী আসেন চিকিৎসার জন্য, তাদের আসলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য নেই। ফলে খুবই অল্প টাকায় চিকিৎসা করবার জন্য তারা সরকারি মেডিকেলে যান, আর এরপরে সেখানকার কর্মচারী নামক যে দালাল সিন্ডিকেট এসব নিরীহ মানুষদের ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। শুধু কি কর্মচারী, রোগী ভাগায় কিছু চিকিৎসকও। এবার টিকিট কেটে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে আমরা, সঙ্গে একজন রোগী। সার্জারি বিভাগের 3 নম্বর কক্ষে তখন ডাক্তার কাইফি আজিজ। রোগী দেখে বললেন সার্জারি লাগবে। এক পর্যায়ে আমাদের হাতে বেসরকারি হাসপাতালের ভিজিটিং কার্ড ধরিয়ে দিলেন ডাক্তারের সহকারী সাইফুল। তখন বেলা 12টা। ঢাকা মেডিকেলে আল্ট্রাসনোগ্রাফি হলেও পাঠানো হলো চানখারপুলের অ্যাক্টিভ ডায়াগনস্টিকে। সঙ্গে দেওয়া হলো একজন কর্মচারী। 1 ঘন্টা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি গিয়ে 1600 টাকা লাগবে। 1 ঘন্টায় রিপোর্ট পাবেন, আমি নিয়ে যাবো, আবার চলে আসবেন চানখারপুল মোড়ে। এবার অ্যাক্টিভ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফির পালা। নেওয়া হলো 1600 টাকা। এখন কি হয় বলেন তো? রিপোর্ট নিয়ে ঢাকা মেডিকেলে গিয়ে পাওয়া গেল না ডাক্তার কাইফিকে। দেখা হলো তার সহকারী সাইফুলের সঙ্গে। সাইফুল ঢাকা মেডিকেল থেকে বের হয়ে আমাদেরকে নিয়ে যায় কাটাবনের হোম কেয়ার হাসপাতালে। কিছুক্ষণ পর এলেন ডাক্তার কাইফি। আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট দেখে জানালেন হোম কেয়ারে এই সার্জারি এখনই সম্ভব। ঢাকা মেডিকেল যদি আপনাদের করতে চান, আপনাদেরকে আরো কিছু টেস্ট আছে, সেগুলো করতে হবে। ওখানে অপারেশনের ডেট নিতে হবে, আবার ওই টেস্টগুলো করতে 1.5-2 টাকা চলে যাবে। আবার অপারেশনের সময় 1.5-2 টাকা খরচ হবে। আপনি বলেন এখানে আমার এখনই করে দেন, এটা আমি করে দিতে পারি, সব মিলে 8,000 টাকা খরচ হবে। আজকে হবে? এই আমি এখন করি। শুধু আমাদেরকেই নয়, চেম্বার থেকে বের হওয়া অনেক রোগীকে দেয়া হচ্ছে হোম কেয়ার হাসপাতালের ভিজিটিং কার্ড। এই কার্ডটা ডাক্তার কোথায় দিছে আপনাকে? এই মেডিকেল থেকে দিছে। ঢাকা মেডিকেলের ভিতরেই? ওনার চেম্বারেই? ডাক্তার কি বললো? 70,000 টাকা লাগবে। যদি করান আমার দিয়ে করাই থাকবে, কিন্তু আমি কিছু পাঠানো টাকা নেই। এবার ডাক্তার কাইফির মুখোমুখি। জানতে চাই একজন চিকিৎসক কিভাবে রোগী ভাগিয়ে নিতে পারেন। আপনি সরকারি চেম্বার থেকে প্রাইভেটের কার্ড দিতে পারেন?
কর্মচারী থেকে চিকিৎসক, রোগী ভাগিয়ে নিতে সবাই কেন এত বেপরোয়া তা জানা দরকার। এবার চিকিৎসক সেজে অ্যাক্টিভ ডায়াগনস্টিকে ফোন। আমি ময়মনসিংহে ছিলাম, রিসেন্ট এখানে এসেছি। আপনারা টেস্টের কমিশনের পেমেন্টগুলো কিভাবে করে থাকেন? বিকাশের মাধ্যমে করি বা নগদের মাধ্যমে যেভাবে নিতে হয়, মানে সরাসরি দিলে দেখা যায় অনেক সময় মেডিকেলের ঝামেলা হয়, তো প্রতিদিনের হিসাব প্রতিদিনই আমরা দিয়ে দিই। কোনটাতে কত দিচ্ছেন আপনারা? নিটটা রেখে 50%, মানে ব্লাডের 50%, বাকিগুলো দিয়ে দিই। আল্ট্রাসাউন্ডের উপর নির্ভর করে 30%, 40%। ঘণ্টাখানিক পর টেস্টের জন্য পাঠানো হলো রোগী, সঙ্গে ঢাকা মেডিকেলের কর্মচারী পরিচয়ে একজন। পরীক্ষা শেষে দেয়া হলো তার রোগীর বিল থেকে 50% কমিশন। ঢাকা মেডিকেল থেকে একজন রোগীকে ভাগিয়ে এই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আনবার পরে পরীক্ষা এবং সঙ্গে সঙ্গে দালালির কমিশনও পাওয়া গেল। দালালির এই ব্যবসা তো মন্দ না। একজন দালাল যদি সরকারি কোনো হাসপাতাল থেকে বেসরকারি কোনো ডায়াগনস্টিক সেন্টারে দিনে 3টি রোগীও ভাগায়, তাহলে প্রতিদিন তার ইনকাম 3 থেকে 10,000 টাকা। আর এটি যদি আইসিইউ কিংবা সার্জারির কেস হয়, তাহলে তো তার পকেটে যায় 10 থেকে 50,000 টাকা, যা তার 1 মাসের বেতনের চেয়েও বেশি। অর্থাৎ ভাগিয়ে নেওয়া রোগীর জটিলতা অনুযায়ী দেয়া হয় কমিশন। পরীক্ষা নিরীক্ষায় 40 থেকে 50%, আইসিইউ 18,000 টাকা, আর সার্জারি হলে 30% পর্যন্ত রোগীর বিল থেকে কমিশন পায় দালালেরা। আর সেই টাকা জমা হয় তাদের নামে খোলা আলাদা আলাদা কোডে। সরকারি হাসপাতালের কর্মচারীদের বড় অংশই রোগী ভাগানোর সঙ্গে জড়িত। অনেক সময় সংকট তৈরি করে রোগী ভাগানোর ক্ষেত্র তৈরি করা হয়, আর তাতে না বুঝে পা দিয়ে ক্ষতিগ্রস্ত হন নিম্ন আয়ের রোগীরা। ডিমান্ডটা অনেক হাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, আর সেই তুলনায় অপ্রতুল আমাদের স্বাস্থ্যের সাপ্লাইটা, সেইখানেই দালালরা সুযোগটা পায়। তো এটার সমাধান একদিনে করা খুব কঠিন, এবং একদিকে আপনার সাপ্লাই বাড়াতে হবে, ডিমান্ডটাকে ম্যানেজ করতে হবে। বিভিন্ন সময় সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালানো হয়। এতে ধরা হয় বাইরের দালালদের, আর ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় হাসপাতালের ভেতরের দালালেরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। জাপোরিঝিয়ায় রাশিয়ার দখলকৃত অংশে বেসামরিকদের লক্ষ্য করে ভয়াবহ হামলার অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে। রুশ কর্তৃপক্ষের দাবি, একটি ট্যুরিস্ট ক্যাম্পে চালানো হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন, যার মধ্যে 4 জনই শিশু। এই হামলায় আরও কমপক্ষে 19 জন আহত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলা হয়েছে আজভ সাগরের উপকূলে অবস্থিত কিরলিভকার একটি পর্যটন স্পটে। তবে এই অভিযোগ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইউক্রেন। গত 4 বছরের যুদ্ধে 2 দেশের বিরুদ্ধে বেসামরিকদের উপর হামলার অভিযোগ রয়েছে, যদিও বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে কিয়েভ ও মস্কো। আর এ ছিল আমার কাছে যমুনা নিউজের আয়োজনে।